বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপট নানা শঙ্কা এবং অন্ধকারে ঢাকা থাকলেও কিছু তরুণ প্রতিনিয়ত আলোর মশাল জেলে বাংলাদেশের নাম সমুজ্জ্বল করছেন বিশ্ব দরবারে। সৌম্য সরকার তাদেরই একজন। Reaches his first one-day international century. বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার প্রতিনিয়ত দেশের মুখ উজ্জ্বল করে চলেছেন। সৌম্য, আপনাকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মোবারক। সৌম্য, এই যে তারুণ্যের কথা বলছিলাম, এই যে বিশ্বের দরবারে বাংলাদেশকে চেনানোর কথা বলছিলাম, সে কাজটা আপনারা প্রতিনিয়ত করছেন। বলে বোঝাতে পারবো না যে কতটুকু গর্ববোধ করি। আর বিশেষ করে কিছু কিছু জায়গায় গেলে যখন অনেক সিনিয়ররা বলে যে আমরা যুদ্ধ করছি দেশের জন্য, আর তাদের সাথে আমাদের তুলনা দেয়, তখন তো এই কথাটা শুনলে আমাদের বুকটা আসলে ভরে যায়। সবারই ভরে, কিন্তু আমার বিশেষ করে একটু বেশি। আর আমি এই জিনিসটা খুবই এনজয় করি দেশের জন্য খেলতে পেরে। এই 11 জন যারা আপনারা জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন, তাদের বিষয়টা একটু আলাদা। মানে মানুষ তরুণদের চোখে এই যে স্বপ্ন দেখা, তরুণদেরকে নিয়ে এই যে বাঁচতে শেখা, এটা আপনাদের কাছ থেকে আসলে শিখছে। এই ফিলটা কেমন আসলে? আমাকে দেখে যে কেউ শিখছে বা আমি কাউকে দেখে শিখছি, এটা তো অবশ্যই আমি অনেককে দেখে শিখছি। তো আমিও যদি কিছু দিতে পারি আর আমাকে দেখে যদি কেউ পিসের জন্য শিখতে পারে, তো এটা অবশ্যই খুবই ভালো। আর নিজের কাছেও ভালো লাগার একটা বিষয় যে আমি কাউকে কিছু দিতে পাচ্ছি। বিশ্বের বিভিন্ন দেশের সাথে আপনি খেলেছেন, বড় বড় নাম, বড় বড় বোলার, তাদের সাথে যখন খেলেন আসলে বাংলাদেশের লাল সবুজ পরে, তখন কি কেমন প্রতিজ্ঞা সৃষ্টি হয়? নিজের ড্রেসটা যখন পরি ওইটা তো আমরা ফিল করতে পারি নিজের মধ্যে, কিন্তু সবথেকে বড় যে জিনিসটা ভালো লাগে বা দেখতে বা নিজের মধ্যে ফিলটা আসে যখন বাইরের দেশে গেলে নিজের দেশের পতাকাটা দেখতে পাই বাইরে, যে আমার দেশের পতাকা উঠতেছে, তখন আরও বেশি, বিশেষ করে যে ওটার জন্য কিছু করার জন্য বেশি মন চায়। একটা জিনিস, সৌম্য স্টেডিয়ামে যখন খেলেন সবাই সৌম্য সৌম্য বলে চিল্লাচ্ছে, একটা 4 মারছেন 6 মারছেন, যখন এভাবে আপনার নাম ধরে ডাকছে বা আপনার কাছ থেকে এক্সপেকটেশন বেশি করছে, তখন প্রত্যাশা কি একটু বেড়ে যায় নিজের মধ্যে? ওইটা যখনই শুনি সৌম্য, বা যখনই শুনি বাইরে থেকে স্টেডিয়াম থেকে যে বলতেছে বাংলাদেশ বাংলাদেশ বা সৌম্য, যেটা হোক, শুনতে দোনোটাই আমার নামের থেকে বাংলাদেশ যখন বলে সেটা শুনতে বেশি ভালো লাগে। আর আমার নাম যখন বলে তখন মনে হয় যে না, আমার জন্য তারা এত মানুষ সাপোর্ট করতেছে যে তাদেরকে দেওয়ার জন্য আমাকে একটু হলেও কিছু করতে হবে। আজকে এই যে অবস্থান, এই অবস্থানের পেছনের গল্পটা নিশ্চয়ই তেমনই সংগ্রামের, যে মানুষ আপনাকে আজকে সৌম্য হিসেবে যে দেখছে। ফ্যামিলি, বাবা মা আমাকে সবসময় সাপোর্ট করে, বিশেষ করে ভাই। আর খেলাধুলার দিক দিয়ে আসতে গেলে তো সাপোর্ট করছে পুরোটাই আমার ভাই। তাকে আমি সবসময় এর জন্য থ্যাঙ্কস জানাই। আমি চাই না যে তাদের সাথে আমি চেঞ্জ হই, মানে সবসময় যে ছোট ছিলাম ছোট থাকারই চেষ্টা করি। অ্যান্ড দেন আমার কোচ আছে 2 জন, সাতক্ষীরা আলতাব। আর বিশেষ মানে আমার যে মেন কোচ সে হচ্ছে আমার বিকেএসপির রুশু স্যার, আমাদের ক্রিকেটের। তো আমি তাকে সবসময় মিস করি, তাকে স্মরণ করার চেষ্টা করি যে সে আমাকে রাইট ওয়েতে যদি প্র্যাকটিসগুলো না করাতো হয়তো আমি আজকে এই পর্যন্ত থাকতে পারতাম না। সংগ্রামের গল্প বা কিছু মজার গল্প কি আছে যে এই পর্যন্ত আসা? আন্ডার 17 একটা ট্যুর ছিল ইন্ডিয়াতে। তো ওই ট্যুরটাতে আমরা 20 জনের জন্য আমরা সিলেক্ট হয়েছি যে কালকে ধরেন আজকে প্র্যাকটিস হচ্ছে, কালকে টিম দিবে যে কারা ইন্ডিয়াতে যাচ্ছে। তো ওই রকম একটা দিনে আছে আমরা প্র্যাকটিস করতে করতে হঠাৎ বলে যে কার কার পাসপোর্ট নাই। তো আমি তখন হাত তুলছি যে আমার পাসপোর্ট নাই।
তা টোটাল ওইখানে হাত তুলছিল 5 জন। এখন 5 জন হাত তোলার পরে সিলেক্টর বলতেছে তাহলে তো কষ্টের কিছু নাই, তাহলে যাদের পাসপোর্ট নাই সেই 5 জন বাদ আর 15 জন আমরা ট্যুরে যাচ্ছি। তো ওই সময়টা আমার খুবই খারাপ লাগছিল যে একটা ট্যুর, মানে আমার কাছে মনে হয়েছিল যে আমি এই ট্যুরটাতে যাওয়ার যোগ্য, তো পাসপোর্টের কারণে যেতে পারিনি। তো তারপর থেকে ওই দিনকে আমি প্রচুর কাঁদছিলাম যে না, এটা একটা জিনিস যে আমি যেতে পারিনি বা একটা জিনিস পাইনি, তার জন্য এত কাঁদলাম যে পেলে আমি কি করব, কতটুকু হাসবো বা কাঁদবো, একটু চেষ্টা করে দেখি। তো ওই দিন থেকে একটা মনের মধ্যে জিত ছিল বা চাপ ছিল যে আমি কিছু করব ক্রিকেটের জন্য, যে যতটুকু করা লাগে আমি চেষ্টা করব। তা সেইখান থেকে আর কি শুরু জিতটা। তো ওই জিত থেকে এখন আজকে এই পর্যন্ত, তো এখনও জিতটা ধরে রাখারই চেষ্টা করি। এরকমই মজার একটি সারপ্রাইজ আছে আসলে। দর্শক, সৌম্যর দুজন খুবই কাছের মানুষ, তারা সৌম্যকে নিয়ে আসলে কি বলছেন চলুন জেনে আসি। সৌম্যর খেলা নিয়ে ইদানিং আমি মিটিংয়ে হোক, সিটিংয়ে হোক, গাড়ি ঘোড়ায় হোক যখন যাই, তখন দেখা যায় যারা আমার অপরিচিত তারা সম্মুখীন আলোচনা করছে, তখন আমাকে দারুণভাবে আমি নিজেকে এনজয় করি বা ফিল হই, অভিভূত হয়ে যাই, এবং অনেক সময় চোখ ফেটে জলও আসে, এবং সেটা শুধু ঈশ্বরকেই জানানো যায়। তো সৌম্য তো শুধু এখন আমার স্বপ্ন না, এখন সে সমগ্র জাতির স্বপ্ন। কথাবার্তায় ওর নামের সঙ্গে ওর কথাবার্তা চালচলনে মিল আছে, ক্রিকেটের সময় নামের সঙ্গে তার বৈপরীত্য। এই যা প্রাইমারি লাইফ থেকে তাকে প্রথম হাতে খড়ি, সে আমাদের এই গণমুখী ক্লাবের এই মাঠে এখানে তাকে প্র্যাকটিস করাতাম। তারপর সাতক্ষীরা জেলা পর্যায়ে আপনার একটা আন্ডার-12 টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে আমার একটা দল ছিল, সেই দলটা সেখানে অংশগ্রহণ করে, সেখানে সৌম্য সরকার খুব ভালো পারফরমেন্স করে। আরও কিছু জিনিস সৌম্য সরকারের কাছ থেকে জানি। একজন তরুণ হিসেবে বিশ্বকাপ খেলাটা আপনার কাছে কতটা মাহাত্ম্যপূর্ণ আসলে? ভালোই লাগছে যে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় খেলতে পেরে, এত বড় বড় প্লেয়ারদের সাথে শুরুতেই তাদের সাথে। আমার মধ্যে প্রথমে একটু এক্সাইটেড ছিল, মানে আমি এক্সাইটিং ছিলাম, কিন্তু পরবর্তীতে যে আমি দেখছি যখন যে না, আমি বেশি বা ওভার এক্সাইটেড হইলে তো হবে না, তো নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। তো যতটুকু সম্ভব কন্ট্রোল করে নিজের পারফরমেন্সের দিকে চেষ্টা করছিলাম মনোযোগটা দেওয়া। ওভার দ্য টপ মারছেন এবং কোনো ভেতরে কোনো জড়তা কাজ করছে না, এই জিনিসটা কিভাবে আসে? এত ন্যাচারাল কিভাবে আপনি থাকেন ক্রিকেট মাঠে? আমি নর্মালি চিন্তা করি সব সময় যে মাঠে নামলে তো আমাকেই খেলতে হবে, আর সেটা যেই বল করুক না কেন। তো সেই জন্য চেষ্টা করি যে নিজের যেটুকু আছে সেটুকু 100% দেওয়ার, বা আমি নর্মালি যেমন সেইভাবে হাঁটার, যেটা হাঁটারই হোক বা ব্যাটিং করার সময় হোক বা খাওয়ার সময় হোক, মানুষ দেখানোর জন্য এরকম কোনো কিছু করার চেষ্টা করি না। এই চেষ্টা করি নিজেকে যে তারা যেন আমার উপরে চড়ে না বসে, আমি তাদের উপরে চড়ে বসবো, সে প্রতিপক্ষ হোক আর যেই হোক। কারণ আমি যদি ব্যাটিং করি, ব্যাটিংয়ের সময় বিশেষ করে আমি যদি নর্মালি একটু মনে ডাউন থাকি, তাহলে তারা আমার উপরে চড়ে বসে, আমার তখন খেলতে সমস্যা, বা তাদের মানে কথা বলার সুযোগটা বেশি থাকে, বা বল আরও বেশি ভালো করার চেষ্টা করে। বছরখানেক আগেও আসলে সেভাবে আলোচনায় ছিলেন না, আর এখন জাতীয় দলের 11 জনের অবিচ্ছেদ্য অংশ, ড্রেসিং রুমের অন্যতম বড় অংশ সৌম্য সরকার। এইটা ভাবতে আসলে কেমন লাগে? নিজের কাছেও কি কখনো মনে হয় যে এতটা প্রত্যাশা ছিল না? আসলে এখনও আমি ওইভাবে ভাবি নাই যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি। আমি যেমন ছিলাম তেমনটাই আছি, চেষ্টা করি নিজের রাইট ওয়েতে চলতে। তারপরে মানুষ সেটা আমি বড় কি ছোট সেটা আমার পারফর্মের উপরে ডিপেন্ড করবে। ঈদের বিশেষ ফিলটা আপনার কাছে আসলে কেমন সম্ভব? এই জিনিসটা আমি সবসময় এনজয় করি, কারণ আমার বেশিরভাগ ফ্রেন্ডই সবাই মুসলিম। তো আমি ঈদের দিন সকালে আমার এই জিনিসটা বেশি ভালো লাগে যে ঈদের দিন রাত্রেবেলা আমার বন্ধুরা আসে, তারা এসে আমাকে ড্রেস দেয় যে এইটা তোর ড্রেস, কালকে এটা পরে আমাদের সাথে যাবি। আর সকালবেলা এসে বাসার সামনে বাইক নিয়ে হর্ন দেওয়া শুরু করে, যে তারা নামাজ পড়ে এসে আমাকে নিয়ে যায়। সারাদিন আমি তাদের সাথেই সময় দিই, সারাদিন তাদের ফ্যামিলির সাথেই। ড্রেসিং রুমে যখন বিজয় উল্লাস হয় তখন সৌম্য কেমন, কিংবা কোনো উৎসব আসছে ঠিক সে সময় সৌম্য কেমন? উৎসব বা আনন্দ আমি চেষ্টা করি যে সময়টা আর কি মজা, মানে সবাই আনন্দ করতেছে, যে ওই সময়টা আমি পুরোপুরি করার জন্য 100% ওই জায়গাটাও। কারণ এই মজাটা হয়তোবা ক্ষণিক সময়ের জন্য, কিন্তু ওইটা চলে গেলে পরবর্তীতে আমি পাবো না। ক্যারিয়ারের শেষ যখন আসবে তখন সৌম্য সরকার নিজেকে কোথায় দেখতে চায়? এখন যদি এখানে থাকি তখন এখানে দেখতে চাই।